সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন সুপারসেন ক্যাবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা কথা বলে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে আরও বেশি ত্বরান্বিত হবে, এ সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতেই আমন্ত্রণ জানিয়ে থেকে অত্যন্ত প্রিয় মানুষদেরকে, যারা দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করছেন এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন। আল্লামা ইমাম হায়াত, আপনারা দীর্ঘদিন ধরে আপনি ইতিমধ্যে গণমাধ্যমে অনেক কথা বলছেন এবং হচ্ছে যে আপনি এই বিশ্ব রাজনীতি নিয়ে চিন্তা করছেন, শুধু দেশের রাজনীতি নয়। সেটি হচ্ছে যে দেশের যে একটি ক্লান্তিকাল চলছে, এই ক্লান্তিকালে আপনাদের কোনো বা ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো আছে তারাও কিন্তু একজোট হচ্ছে, তারা বিভিন্ন কথা বলছে, সভা সমাবেশ করছে, একজনের সাথে আরেকজনের বিরোধিতা দেখা যাচ্ছে এবং কেউ আবার জোট করার চিন্তা ভাবনা করছে। সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন আর কি সবকিছু? দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাধিক প্রেরণের প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন করেছেন। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা খুবই ভয়ঙ্কর। দেশ রাষ্ট্র এখন বিধ্বস্ত। বিশেষভাবে বিগত 5 আগস্টের যে পট পরিবর্তন, এরপর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটার সম্পূর্ণ একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত 5 আগস্ট বিগত সরকারের পতন, একটা নতুন সূর্যোদয়ের আমরা অপেক্ষায় ছিলাম, সেজন্য আমরা কাজ করেছি। বিগত 5 আগস্ট বিগত সরকারের পতনের পিছনে এটা দেশের কোনো একক দলের কারণে নয়, একক গোষ্ঠীর কারণে নয়। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, একই সাথে দলের ঊর্ধ্বে এখানে জনমানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। যখন দেখেছে যে হত্যাকাণ্ড হচ্ছে এবং বিগত সরকারের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল যে প্রশাসনের নির্বাচন হচ্ছিল, গণতন্ত্র ছিল না, বিভিন্ন কারণে আমরা বিক্ষুব্ধ ছিলাম। আমরাও সেই 15 বছর আগে থেকেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মিথ্যা মামলার বিরুদ্ধে, যে কোনো, শুধু আমাদের দল নয়, যে কোনো দলের বিরুদ্ধে যে রাজনৈতিক নিপীড়ন, সবকিছুর বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু 5 আগস্ট জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার এসেছেন, তারা, আমরা আশা করেছিলাম, যেটা অনিবার্য প্রয়োজন ছিল, শুধু আমাদের আশা নয়, যে গণতন্ত্রের লক্ষ্যে জনগণ কোনো একক দলকে ক্ষমতাসীন করার জন্য নয়, কিংবা কোনো একক দলের ডাকেও কেউ আসে নাই, বা কোনো 5 আগস্টের যে আন্দোলন, এর আগের যে জুলাই আন্দোলন, সেটা কোনো একক দল বা একক ব্যক্তির ডাকে কেউ আসেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। সবারই আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রটা মুক্ত হবে, রাষ্ট্রটা সবার হবে, গণতন্ত্র ফিরে আসবে, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, নাগরিকত্ব ফিরে আসবে, খুন জুলুম, অবিচার, গুম, সন্ত্রাস এবং দুর্নীতি এসব দূর হবে, যার যার মতপথ নিয়ে সবাই চলবে। কিন্তু সেই আশা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে, রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে, কয়েকটা দলকে নিয়ে সংলাপ করে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন। তারা সবার সাথে জনগণের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দল, পেশাভিত্তিক দল কারোর সাথে আলাপ না করে তারা একচেটিয়া তাদের মতবাদ চাপিয়ে দিচ্ছেন এবং তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। ক্ষমতায় থেকে তারা নিজেরা একটা দল তৈরি করে, দুর্নীতির বরপুত্র, দুর্নীতির ধারক একটা দল তৈরি করেছেন, যাদের দুর্নীতি, যে দলের উপদেষ্টাদের দুর্নীতি এখন একেবারেই প্রকাশ্য দুর্নীতি নয়, তারা খোলামেলা ডাকাতি করছেন, তার অনেক প্রমাণ আছে। এবং এভাবে তাদের প্রশ্রয়ে পালিত ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী দলগুলো মাজার ভাঙছে, মসজিদ, মাদ্রাসা, খানকা দখল করছে, ইমানি আকিদার ধারক সুন্নি পীর আলেমদেরকে হত্যা করছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, এবং রাষ্ট্র দলীয়করণ করছে, তাদের দলের বাহিরের লোকদেরকে চাকরিচ্যুত করছে, কলকারখানা বন্ধ করে দিচ্ছে। এভাবে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, মব সন্ত্রাস হচ্ছে, মা বোনদের উপরে জুলুম হচ্ছে। এভাবে এখন আপনি ধর্মের নামে দলগুলোর কথা বলেছেন, ধর্মের নামে দল আর ধর্মের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধর্মের নামে অনেক কিছুই পৃথিবীতে চলে। ইসলাম এবং অন্যান্য ধর্ম, কোনো ধর্ম বলে নাই রাষ্ট্র এক ধর্মের নামে হবে। কোনো একটা দল ক্ষমতায় গিয়ে তাদের দলীয় মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিবে, অন্য ধর্ম মত নিষিদ্ধ করে দেবে, অন্য মতবাদ নিষিদ্ধ করে দিবে, এটা কোনো ধর্ম বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের
স্রষ্টা মালিকিন্নাস রাব্বিন্নাস ইলাহিন্নাস আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন রাহমাতুল লিল আলামিন, সব মানুষের জন্য রহমত। এবং আমাদের প্রিয় নবী ইসলামের যে রাজনৈতিক দিশা দান করেছেন, ইসলাম আত্মিক রাজনৈতিক জীবনের সব দিকে পূর্ণাঙ্গ দিন। ইসলামের যে রাজনৈতিক দিশা সেটা হচ্ছে সব মানুষের, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, মালিকানা ভিত্তিক রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবাধিকার রক্ষক, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ভিত্তিক মানবতার রাজনীতি। তো সেই যে সর্বজনীন মানবতার রাজনীতির মধ্য দিয়ে সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে যে ইসলামের রাজনীতি এবং সব ধর্মেরই সেটা রাজনৈতিক দিগদর্শন, সেটাকে উৎখাত লঙ্ঘন করে বর্তমানে ধর্মের নামে যে দলগুলো, ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে দুনিয়াব্যাপী, এগুলা কোনোটাই ধর্মের দল নয়। এগুলা ধর্মের নামে ধোঁকা, প্রতারণা, ধর্মের নামে ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে ধর্মের নামে নিজেদের মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করা, রাষ্ট্রকে জবরদখল করা এবং খুন জুলুম অবিচার চালানো, এভাবে এই গণতন্ত্র হত্যা করা, ধর্মের নামে রাষ্ট্র আজকে ইসরায়েল, ধর্মের নামে রাম রাষ্ট্র, ধর্মের নামে উপমহাদেশ ভেঙে ফেলা হয়েছে, ধর্মের নামে পাকিস্তানের চরিত্র আমরা দেখেছি 71-এ এবং আগে পরে, এবং এখনো ধর্মের নামে দলগুলো আফগানিস্তানে তালেবান চক্র এবং তাদের এজেন্টরা এখানে ধর্মের নামে কাজ করছে, যারা মা বোনদের জীবন, মানবতা, অধিকার স্বীকার করে না, মা বোনদেরকে ওরা ইয়ামে জাহেলিয়তের দৃষ্টিতে দেখে এবং এখনো বলছে বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র বানাবো, অর্থাৎ মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করবে। ইসলামের আসল ধারা অর্থাৎ আমাদের প্রিয় নবীর দেওয়া শান্তিময়, কল্যাণময়, প্রেমময়, সব মানুষের অধিকার ভিত্তিক মানবিক গণতান্ত্রিক যে আসল ইসলাম, সেটাকে ধ্বংস করে তাদের গোষ্ঠীবাদী স্বৈরতা কায়েম করবেন, যেমনভাবে ক্যাবলাভূমি আল্লাহ রবে সৌদি গোত্রবাদ কায়েম আছে। তো এই জন্য বাংলাদেশে এবং দুনিয়ার কোথাও আসলে ইসলামের আসল শিক্ষাভিত্তিক যে ধর্মের রাজনীতি সেটা পৃথিবীতে বর্তমানে নাই। এবং ধর্মীয় দল হইতে পারে, কোনো ধর্মকে প্রচার করার জন্য সেই ধর্মের দিশা দর্শনকে নিয়ে যে কোনো ধর্মের নামে, যে কোনো মতবাদের নামে, যে কোনো পেশার নামে দল হইতে পারে, কিন্তু দল আর রাজনৈতিক দল ডিফারেন্স আছে। রাজনৈতিক দল হইতে হলে সেটা রাষ্ট্রের সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, রাষ্ট্রের মালিক সবাই স্বীকার যারা করতে করছে হবে। তারা কি তাহলে রাষ্ট্রের পরিপূর্ণ হচ্ছে স্বীকার করছে না? তারা না, করছেন না। তারা রাষ্ট্রকে জবরদখল, কুক্ষিগত, একক দলীয় করার, স্বৈরতন্ত্র কায়েমের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। তারা গণতন্ত্র অস্বীকার করেন। তারা তাদের দলীয় মতবাদকে, ওয়াহাবিবাদকে, মওদুদিবাদকে, সালাফিবাদকে, শিয়াবাদকে তারা ধর্মের নামে চাপিয়ে দেন, যেটা আসলে ইসলামের সম্পূর্ণ বিপরীত। এভাবে এগুলো ধর্মের নামে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ধর্মধ্বংসাত্মক ষড়যন্ত্র মাত্র। সেটি আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে তারা জোটবদ্ধ হচ্ছে, নির্বাচন করার জন্য চিন্তা করছে, 300 আসনে প্রার্থী দেবে এবং তারা নির্বাচন এবং আরো পরে চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই চাচ্ছে না। সবকিছু মিলে যে অস্থির একটা অবস্থা আছে, সেখান থেকে উত্তরণের পথ কি আপনি কি মনে সেখানে করছেন? থেকে উত্তরণের পথ হচ্ছে দলের হাতে নয়, জনগণের হাতে। জনগণ যদি রাষ্ট্রকে রক্ষা করতে চায়, জনগণ যদি বিবেচনা করে যে আমি যে কোনো ধর্মের একজন অনুসারী বা ধর্মের মূল্যবোধের ধারক হিসাবে, একই সাথে আমি যে ধর্মেরই হই, আমি মানুষ হিসাবে আমি মানবতার পক্ষে, জীবনের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সবার পক্ষে যেটা কল্যাণকর আমি সেটাকে গ্রহণ করব, যেটা জীবন মানবতার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে অকল্যাণ, সেটাকে আমি পরিহার করব। জনগণকে ভালো মন্দ বুঝে ধর্ম বলতে শুধু ইসলাম নয়, যার যার ধর্ম, ধর্মীয় স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, জীবনের অধিকার এবং রাষ্ট্রীয় নাগরিকত্ব, ভোটাধিকার এবং অর্থনীতি, জীবন, রাষ্ট্রীয় হক, রুটি রুজি কিভাবে কোন রাজনীতির মধ্য দিয়ে সেটা সুনিশ্চিত হতে পারে, আর কারা ক্ষমতায় গিয়ে অতীতে খুন জুলুম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্রকে দলীয়করণ করেছে, ধর্মের নামে অধর্মগ্রবাদ কায়েম করেছে, কারা এখনো চেষ্টা করছে, জনগণকে বিবেচনা করে সেটা বুঝে মানবতার পক্ষে ভোট দিতে হবে। চোর ডাকাতকে ভোট দিলে তো চোর ডাকাত ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। সেটি জনগণ এবার হচ্ছে গত কয়েক বছরের তারা যেটি দেখেছে সেখান থেকে তারা হয়তো বা এই বিষয়টি শিখবে এবং যেটি হচ্ছে যে এই মুহূর্তে দেশের যে একটি সংকটকালীন সময় যাচ্ছে, সংকট থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করা দরকার। না হয় এই সমস্যা থেকে বা এই সংকট থেকে এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া কঠিন, বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা এটা নিয়ে কাজ করছেন বা আপনাদের কোনো ভূমিকায় এই মুহূর্তে থাকছে কিনা আমরা সেটি জানি না, আসলে কি থাকছে কিনা আপনাদের এই সংকটকালীন সময়? যে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে সবসময় এই সংকট থেকে উত্তরণের দিশা দিয়ে আসছি। আমরা সংকট
উত্তরণের জন্য সরকারের কাছে আবেদন করছি, আমরা সংবাদ সম্মেলন করছি, আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি যে সংকটের কারণগুলো কি। যে কোনো একজন ডাক্তারও আগে রোগের কারণ নির্ণয় করেন এবং এরপর সেটার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। তো বর্তমান সংকটের যে কারণগুলো, সেখানে মূলত একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতি এবং এই ক্ষমতালোভী যারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির সাথে সাথে বস্তুবাদী চেতনা ভিত্তিক যে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, এটা বিশ্বব্যাপী আসলে জীবনের সংকট, মানবতার সংকট, বিশ্বব্যাপী মানব জীবনের যত দুর্দশা, সংকট, খুন, জুলুম, দারিদ্র, বিভেদ, বৈষম্য, যুদ্ধবিগ্রহ যা কিছু লেগে আছে, তার পিছনে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, অর্থাৎ রাষ্ট্রকে একক গোষ্ঠী করে ফেলার যে একটা চক্রান্ত রাজনৈতিক দলের নামে। যে রাজনৈতিক দলগুলো সবার প্রতিনিধিত্ব, সব মানুষের প্রতিনিধিত্ব করছে না এবং সব মানুষের অধিকার স্বীকার করছে না। এক গোষ্ঠীর রাষ্ট্র করে অন্যদের উপরে জুলুম করা, অন্যদের ধর্ম মতপথকে নিষিদ্ধ করা এবং ক্ষমতার বলে নিজেদের ধর্ম মতপথকে চাপিয়ে দেওয়া, এটাই বিশ্বব্যাপী মানব জীবনের সংকটের প্রধান কারণ। তো এখান থেকে যদি আমরা মুক্ত হয়ে আমরা যদি সব মানুষকে ভালোবাসতে পারি, অর্থাৎ স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে যদি আমরা ভালোবাসি, সবার যদি আমরা অধিকার স্বীকার করি এবং আমরা যদি এটা স্বীকার করি যে রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষ, রাষ্ট্র কোনো এক ধর্মের এক দলের নয়, এক মতবাদের নয়, তাহলে শান্তি ফিরে আসবে। আমরা যদি পরস্পরকে ভালোবাসি, সবার অধিকার স্বীকার করি, আপনার আমার বিশ্বাস মত পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সেটা একাডেমিক মোকাবেলা করব, আমরা দলিল যুক্তির মাধ্যমে যারটা জনগণের কাছে তুলে ধরবো। কিন্তু সেটা যদি আমরা বন্দুক দিয়ে, ক্ষমতার বলে কিংবা দাঁসুরে দিয়ে সন্ত্রাসের মাধ্যমে চাপিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা, অন্যের অধিকার অস্বীকার করার চেষ্টা করি, তাহলে তো কখনো শান্তি আসবে না। তাই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে পারলে দুনিয়াতে শান্তি আসবে, খুন জুলুম অবিচার সন্ত্রাস পাশবতা দারিদ্র এসরতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আপনাদেরকে আরেকটু বেশি জনগণকে সচেতনতা করা দরকার, বা হচ্ছে যে একটু মাঠে ময়দানে গিয়ে মানুষকে বোঝানো দরকার, যেটি হচ্ছে যে কারণ এই দেশটি কিন্তু আমাদের সকলের, যদি আমরা যদি সেই জায়গা থেকে দেশের যদি দেশ মাতৃকার জন্য যদি কাজ না করি, তাহলে আমরা দেশটিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো না। এটা কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা আগামী দিনগুলোতে? জি অবশ্যই, আমরা চাচ্ছি যে জনগণের কাছে আমরা যাব, আমরা জনগণকে বুঝাবো। জনগণই যেহেতু রাষ্ট্রের মালিক, তাই জনগণকেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে। আর এই জন্য জনগণকে বুঝতে হবে সংকটের কারণ কি এবং সমাধানের পথ কি। এভাবে কিন্তু জনগণের কাছে যেতে অনেক বাধা, আর জনগণ তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ, নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা পুনরুজ্জীবিত করতে হবে। কিন্তু নির্বাচন হতে হলে সরকারের কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য প্রয়োজন। বর্তমান সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে, এবং শুধু সরকার নয়, সরকারের সাথে সাথে নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকেও দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সবার গণতান্ত্রিক অধিকারকে স্বীকার করতে হবে। একই সাথে সব যারা গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে সভা সমাবেশ করার, জনগণের কাছে কাউকে বেশি দেওয়া, কাউকে কম দেওয়া, এটা যদি হয় তাহলে আবারও সেই বৈষম্য হচ্ছে অলরেডি। তো এইভাবে তো জনগণ ভোট দিতে পারবে না। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে গত 5ই আগস্টের পর দেশের সামাজিক নিরাপত্তা নাই, নিরাপদে চলাফেরা করা যাচ্ছে না, সবসময় শুনে আসছি। এখন মা বোনদের জন্য তো আরো ভয়ঙ্কর। তো এই জন্য আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে একটা প্রস্তাব করেছিলাম, যেটা যে মোবাইল ভোট, মোবাইলের মধ্যে দিয়ে, অ্যাপসের মধ্যে দিয়ে আমাদের যার যার যে ভোটার আইডি আছে, পাসওয়ার্ডের মাধ্যমে আমরা যার যার নিজের বিশ্বাস আদর্শ মোতাবেক যেই দলের মার্কায় আমরা ইচ্ছা, থাম্বের মাধ্যমে, বৃদ্ধাঙ্গুলির ছাপের মধ্যে দিয়ে যদি আমরা ভোট দেই, তাহলে নিরাপদে আমরা ভোট দিতে পারি। ভোট কেন্দ্রে যাওয়ার এখন আতঙ্ক আছে, এভাবে নিরাপদ পরিবেশ নাই। এছাড়া 1,20,00,000 নাগরিক বিদেশে প্রবাসী আছেন, তো তারা ওখান থেকে কিভাবে ভোট দিবেন? বলা হচ্ছে পোস্টাল ভোট সম্ভব নয়, কারণ সেটার জন্য দূতাবাসে যেতে হয়, এটা সেখানে শ্রমিকরা ছুটি পায় না, একটা দিন চলে যায়, সেখানে কঠিন জীবন। তো এই জন্য যার যার মোবাইল, প্রস্তাবগুলোকে আপনারা সরকারের কাছে দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন কিনা? অলরেডি দিয়েছেন। যে আমরা নির্বাচন কমিশনেও পেশ করেছি যে মোবাইল অ্যাপসের মাধ্যমে, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে পরীক্ষিত, যেটাকে হ্যাক করা যাচ্ছে না, যে আমরা যেমন বিকাশে লেনদেন করছি, আমাদের যার যার আইডি, যার যার পাসওয়ার্ড আছে, সেভাবে আমরা বিকাশে নগদের লেনদেন, আই ব্যাংকিং করছি। তো এইভাবে আমার মার্কায় আমি যদি থাম দিয়ে আমার মার্কায় ভোট দিতে পারি, এভাবে তাহলে সব নাগরিক ঘরে বসে ভোট দিতে পারেন।
একজন চিকিৎসক, একজন সাংবাদিক, একজন অসুস্থ ব্যক্তি, কর্মব্যস্ত মানুষরা সে ভোট কেন্দ্র না গিয়েও কিন্তু বাসা থেকে বসে সে ভোট প্রয়োগ করতে পারছে। 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সময় অনেকেরই নাই। আমরা একটি নতুন জিনিস আপনার থেকে জানতে পারলাম। আমরা আশা করছি সরকার এই বিষয়টি, আপনাদের এই চমৎকার বিষয়টি মাথায় নেবেন। ইমাম হায়াত, কি মনে করছেন যে আসলে সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলছি, যে মানুষের ভোট প্রয়োগের স্বাধীনতা বা ভোট দেওয়া, আপনার যাকে ইচ্ছে আজকে আপনার মার্কা যেটা সেটা বা তার মার্কা যেটা সেটাতে দেওয়ার যেই প্রবণতা বা যেটি দিতে চাচ্ছে, সেই ইচ্ছার যে বহিঃপ্রকাশ, সেটা কি ঘটাতে পারবে? আপনি কতটুকু আশাবাদী আপনার কাছ থেকে বা আপনার দিক থেকে? বর্তমান সরকার যদি সেটা সদিচ্ছা থাকে, অর্থাৎ তারা যদি নির্বাচনী সরকারে পরিণত হন, অর্থাৎ সবার প্রতি যদি সুবিচার করেন, তারা যদি দলনিরপেক্ষ হন এবং তারা যদি পক্ষপাত দুষ্ট না হন, তারা যদি সব দলকে সমান সুযোগ দেন, জনগণকে ভোটাধিকারের সুযোগ দেন এবং নিরাপদে সবাই ভোট দেওয়ার জন্য যদি তারা মোবাইল ভোটের ব্যবস্থা করেন, জনগণ সবাই যদি অংশগ্রহণ করতে পারে, দেশে বিদেশে ভাই বোন সবাই, এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে, তাহলে অবশ্যই সম্ভব। এটা সদিচ্ছার উপর নির্ভর করে। নির্বাচনগুলোতে আমি একটু যোগ করতে চাচ্ছি, আপনার কাছে আসবো। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখছি প্রশাসনের একেবারে দলীয়করণ করা হয়েছে, প্রশাসন পুরোটাই দলীয়করণ করেছে আর কি। আবার যদি সেরকম কিছু হয়, এটি সেটার আলামত দেখা যাচ্ছে বর্তমানে। অলরেডি পুলিশ প্রশাসন, এমনকি সেনাবাহিনী পর্যন্ত দলীয়করণ করার আমরা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন থেকে শুরু করে সব কিছু, আমরা কোথাও স্বাধীনভাবে কাজ করতে পারছি না। কোনো একটা দলকে বিশেষ পৃষ্ঠপোষকতা, বিশেষ রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে, এমনকি রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে ওদের সমাবেশ করা হয়, আর আমাদেরকে বাধা দেওয়া হয়, অন্যান্য দলকে বাধা দেওয়া হয়। এটা একটা বৈষম্য, একটা মানে অবিচার আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে পক্ষপাত দুষ্ট হয়ে গেলে তাদের মাধ্যমে প্রশাসনের নির্বাচন হবে, গণতন্ত্র হতে হবে এবং জনগণের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি আসবে না। সেটি আমরা বিশ্বাস করি এবং সেটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সরকার যারা আছে অন্তত তারা সকলকে সমান সুযোগ সুবিধা দেবে আর কি। যেটি হচ্ছে যে দেশের যে এখন যে আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে গিয়েছে, সেটির বিরুদ্ধে কি করা যেতে পারে? যে মানুষের যে একেবারে এখন সামাজিকভাবে অনেকে হ্যায় প্রতিপন্ন হচ্ছে, বিভিন্নভাবে অনেকে রাজনীতির সাথে যুক্ত ছিল না, তারপর হচ্ছে আর কি। এটি কি সরকারের দায় এড়াতে পারে কিনা? না, মোটেই এড়াতে পারেন না। এটা তাদেরই প্রথম এবং প্রধান দায়িত্ব। ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছে, পুলিশের আইজিবির কথা বলছে, আমরা একক ব্যক্তির কথা বলছি না। এটা মানে সরকার পুরো সরকারের যে মানে পুরো সেটআপ, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, সবার দায়িত্ব, জনগণেরও দায়িত্ব। তবে প্রধানত সরকার এবং তাদের যে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার যে বাহিনী স্ট্রাকচার, তাদের সবার দায়িত্ব। তবে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশেই চলে। এখন সরকার আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে এবং অনেক মানুষকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে, যাদের কোনো অপরাধ নাই, যাদেরকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার যে কোনো লোকের আছে, যিনি রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক মানে অভিযুক্তই নির্দোষ, কিন্তু রায় না হওয়া পর্যন্ত তাদেরকে তারা কষ্ট দিতে পারেন না। তো এভাবে তাদের সদিচ্ছা আছে আমাদের মনে হয় না। তারা, আমাদের মনে হচ্ছে যেটা আমরা ইনসানি বিপ্লব যেটা মনে করি, তারা দেশকে কোনো একটা বিশেষ দিকে নিয়ে যাচ্ছেন, কোনো একটা পক্ষে নিয়ে যেতে চাচ্ছেন। তারা গণতন্ত্র মানে বুঝেন কিনা কিংবা বুঝলেও স্বীকার করেন না, এবং সেটা তারা চান কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। এজন্য তাদের কাছে আমরা মানে সুবিচার আশা করতে পারছি না। আমরা আশঙ্কিত যে বাংলাদেশ আবার খারাপ দিকে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হবে, রাষ্ট্রীয় নাগরিকত্ব এবং রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাচ্ছে। এবং ভাই যেটা বলেছেন, আমরা বিদেশি অনেক শক্তিকেও দেখতে পাচ্ছি এখানে হস্তক্ষেপ করা হচ্ছে। এটা আমরা খুবই আতঙ্কিত যে বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা করছেন না। যে মানবিক করিডোরের নামে যে একটা সামরিক করিডোরের কথা চলছে, অপরদিকে সেন্ট মার্টিন বাহিরে চলে যাচ্ছে। এভাবে আরও বিদেশি দূতাবাসের হস্তক্ষেপ, বিদেশি দূতাবাসে বসে রাষ্ট্রীয় নীতি নির্ধারণী বৈঠক এবং ক্ষমতাসীনদের যে মারাত্মক দুর্নীতি, এগুলো নিয়ে আমরা সব কিছু নিয়ে গণতন্ত্র ফিরে আসবে কিনা, জনগণের দীর্ঘ ত্যাগের যে মানে সুফল আবার রাষ্ট্র ফিরে আসবে কিনা, আমরা খুবই আতঙ্কিত অবস্থায় আছি। তারপরেও আমরা এর সাথে একই সাথে আশাবাদী। আশা ছেড়ে দেননি আপনারা? যে আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি, জনগণের কাছে আবেদন জানাচ্ছি শান্তিপূর্ণভাবে, যে আসুন আমরা রাষ্ট্রটাকে রক্ষা করি, আমরা সবাইকে রক্ষা করি। আমরা যার যার দলের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র, জনগণ, গণতন্ত্র, যার যার ধর্ম, সবার জীবন নিরাপত্তা রক্ষা করতে হবে। ইনসানিয়ত বিপ্লব হচ্ছে যে জনগণের কল্যাণে কি করতে চাবে আগামী দিন, অল্প কথার মধ্যে ছোট্ট করে? জনগণের কল্যাণে
ইসানিয়াত বিপ্লব মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব ধর্মের সব মত পথের মানুষ সমান ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার নিয়ে চলবেন। যার যার ধর্ম শেষে পালন করবে। অবশ্যই খুন জুলুম অবিচার দূর হবে, দুর্নীতি দূর হবে, রাষ্ট্রীয় হক সবাই পাবেন, দেশের ন্যায়, শান্তি, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। আপনার দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে একা সম্ভব না। সেটি হচ্ছে যেমন পুরো পরিবারের দরকার, সেমনি পুরো বাংলাদেশে একটি পরিবারকে একযোগে কাজ করতে হবে। তাহলে আমরা সবার জায়গা থেকে যদি দেশের জন্য কাজ করি, সবার সমান অধিকারটুকু সবাইকে দিতে পারি, এবং সবাই কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে পারি এবং প্রত্যেকের সমান অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারি, সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে দেশ অনেক অনেক দূরে এগিয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ, আগামীর স্বপ্ন, আগামীর সম্ভাবনা এগুলো সবই পূরণ হবে। আর আপনারা যারা আছেন তাদের মনের আশাও আশা করছি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন। অতএব আমরা সবাই একযোগে কাজ করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।